মানে পরিবারের পক্ষ থেকে যেই জায়গাটা বা দাবিটা, সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আসলে ভাইয়া বলেছেন যে বিচারের ব্যাপারটা, বিচার হয়েছে মানে এটা তো শেষ হচ্ছে না। মানে উদ্বেগের জায়গাটা ওখানেই যে বিচারটা শুরু হয়েছিল কবে, যদি আমরা দেখি মানে যখন বিগত সরকার ছিল তখনই কিন্তু বিচারটা শুরু হয়েছে। 2020-এর পরে খুব দ্রুতই কিন্তু বিচারটা শুরু হয়েছে। মানে এমন না যে খুব টালবাহানা ছিল বিচার নিয়ে, ব্যাপারটা ওরকম না। বিচারটা শুরু হয়েছিল এবং নিম্ন আদালত পর্যন্ত মোটামুটি তাড়াতাড়ি কিন্তু রায়টা হয়েছে। 2022 সালেই কিন্তু রায়টা হয়েছে, 31শে জানুয়ারি যতটুকু আমি মনে করতে পারি। আমরা গিয়েছিলাম তখন কক্সবাজারে রায়টা শোনার জন্য। এবং তারপরে যেই জায়গাটা আমরা দেখেছি, এরপরে কিন্তু একদম পুরো 2 বছর আটকে ছিল বিষয়টা। এরপরে যখন হাইকোর্টে মানে ফাইলটা এসেছে, ডেথ রেফারেন্সটা, তখন যখন আমরা পার্সু করছিলাম, বারবার যেই ব্যাপারগুলো বোঝানো হচ্ছিল যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো, ওগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু আমরা তো ভিকটিম, তাই না? আমরা তো এত আমলাতান্ত্রিক জটিলতা এই বিষয়গুলো বুঝতে চাই না। তখন আমাদেরকে যেটা বলা হলো যে ডেথ রেফারেন্স তো হাইকোর্টে এসেছে, কিন্তু আপনাদের আগেও তো আরও অনেক ডেথ রেফারেন্স আছে, ফাইলগুলো আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফাইল যদি রেগুলার বেসিসে উঠে, সেক্ষেত্রে 2028-এর আগে মানে হাইকোর্টের মানে রিভিউ শুনানিই বসবে না। কিন্তু আপনারা বলুন এটা কিভাবে সম্ভব? এইটা কি 8-10টা মামলার মতো বা ডেথ রেফারেন্সের মতো? এটা তো একটা আলাদা মানে পুরো একটা আলাদা বিষয় ছিল। প্রথমত উনি সশস্ত্র বাহিনীর একজন অফিসার ছিলেন এবং উনি খুবই চৌকস একজন অফিসার ছিলেন এবং দেশমাতৃকার অনন্য সাধারণ সন্তান। মানে তার ফাইলটার জন্য যদি শুনতে হয় যে রেগুলার বেসিসে হলে 2028 হচ্ছে হাইকোর্টে শুনানি হবে। ওকে, তারপরে তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক পার্সিউ করলাম ওই সময়। তখন আবার তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলেন, তখন আবার ফাইলটা কিছুটা আশার আলো দেখলো। 2028 থেকে উঠে এসে 2024-এ ফাইল উঠে আসলো এবং তখন একটা হাইকোর্টে একটা রিভিউ করে তখন কিন্তু একটা রায় হয়েছে। আচ্ছা, ওটাতে আমরা বেশ আশাবাদী যে ঠিক আছে, এখন যেহেতু রায় হয়েছে এখন এটা আবার চলমান থাকবে সুপ্রিম কোর্টে। কারণ এগুলো তো রিভিউ, অ্যাকচুয়াল রায়টা তো হয়ে গেছে আপনার লোয়ার কোর্ট থেকে, তারপরে হাইকোর্টে রিভিউ হয়েছে, সুপ্রিম কোর্টে একটা রিভিউ হবে, বিষয়টা তো এটাই। এবং এখানেও এটা কিন্তু বিশেষভাবে শুনানিটা বসানো যায়, এটা এমন না যে সিরিয়ালি বসাতে হবে এটাকে, এরকম কিছু না। তারপরে দেখুন গত বছরের জুনের 2 তারিখে আমার যতটুকু মনে পড়ে যে হাইকোর্ট থেকে রিভিউ যে রায়টা হয়েছে, তারপরে যদি আপনি দেখেন এখন কিন্তু জুন, 1 বছর 1 মাসের মতো চলে গিয়েছে, এতটুকুও কিন্তু মানে অগ্রগতি নেই। এখন আমাদের উদ্বেগের জায়গাটা কোথায় জানেন? আমরা কিন্তু বিচার ব্যবস্থার উপর পুরো আস্থা আছে। উদ্বেগের জায়গাটা হচ্ছে সেখানেই যে প্রতিটা যে ধাপগুলো আছে, লোয়ার কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপরেও কিন্তু একটা স্টেপ থাকবে যে প্রেসিডেন্সিয়াল পার্ডন। মানে এই যে স্টেপগুলো একটা থেকে একটা পার হওয়ার মাঝে যে জায়গাটা, ওখানে যে থমকে যাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আমাদের উদ্বেগের কারণ। যেটা ভাইয়া বললেন একটু আগে, যে এই জন্য আমাদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্টের রিভিউ খুব দ্রুত শুনানি শেষ করে এবং তারপর যে প্রসিডিউর আছে, যেটা আমি বললাম যে প্রেসিডেন্সিয়াল পার্ডন, ওই জায়গাগুলোকে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যেই শেষ করে আমরা চাই যে রায়টা যেন কার্যকর হয় দ্রুত। বিচার হচ্ছে, বিচার চলমান, সবই বুঝলাম, আমরা রায় হয়েছে একটা, রায়টা যেন কার্যকর হয়, সেটা যেই হোক ফাইনাল রায়। আমরা জানতে চাই ফাইনাল রায়টা কি রিভিউর পরে, এবং সেই রায়টা কবে কার্যকর হবে। আমরা চাই এই বছরে আর কয়েক মাস বাকি আছে, 6-7 মাসের মতো, এই সময়ের মধ্যে যেন সবগুলো প্রসিডিউর কমপ্লিট করে আমরা চাই রায়টাকে কার্যকর দেখতে চাই। এইটা 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আমরা জানতে পেরেছিলাম, এই যে দীর্ঘ সময়গুলো এই যে স্টেপগুলো ছিল, এর মধ্যে কিন্তু যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ওসি প্রদীপ, লিয়াকত, ওনারা কিন্তু মোটেও কন্ডেম সেলে ছিলেন না। বহাল তবিয়তে কিন্তু একদম ভিআইপি, মানে সেই মানে ওই একটা খুব ভালো অবস্থায় ডিভিশন সেলে ছিল তারা। কিন্তু আসলে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার তো একটা মানে মিনিমাম তো একটা ব্যাপার আছে ওই পানিশমেন্টের, সেই জায়গাটা কিন্তু তারা সাফার করেনি। তো সেইখান থেকেও কিন্তু মনিটরিং করতে হবে, শুধু যে এখানকার ব্যাপারটুকু তা নয়, ওইদিকে যারা আসামি, যাদের রায় হয়েছে, মানে সেই জায়গাটাও কিন্তু মনিটরিং করতে হবে যে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই জায়গাটাও কিন্তু মানুষ জানতে চায়। যেমন অনেকে সাধারণ মানুষরা বিশ্বাস করে যে তারা নেই জেলে। আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত কোয়েশ্চেন আসে যে আপু, ওরা কি জেলে আছে, ওরা কি আদৌ আছে, বাংলাদেশে আছে? তো এইটার তো সঠিক উত্তর আমিও দিতে পারবো না, কারণ আমিও জানি না এক্স্যাক্টলি কোন জায়গায় তারা আছে। আমরা জানি হয়তো জেলে আছে, কিন্তু কোন তবিয়তে আছে সেটা আমরা জানি না। তো দুটো বিষয়, একটা হচ্ছে এই বছরের মধ্যে বাকি যে দুটো ধাপ রয়েছে, একটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট রিভিউ, আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল যে পার্ডনের ব্যাপারটুকু আছে, এই দুটো ধাপ শেষ করে এই বছরের মধ্যে রায়টুকু
যত দ্রুত সম্ভব কার্যকর করা আমরা দেখতে চাই একটা পরিবার হিসাবে, ভিকটিম পরিবার হিসাবে, এবং যারা আসামি আছে বর্তমানে জেলে তারা তার যেই অবস্থানে থাকার কথা সেখানে আছে কিনা এই মনিটরিংটাও দরকার। সো পরিবার হিসাবে এটাই আমাদের দাবি, মানে 6 বছর এইরকম একটা আলোচিত হত্যাকাণ্ডের জন্য, এটা আসলে যদি এইরকম হয় 6 বছর, এখনও শেষ হয়নি কিন্তু আমরা জানি না যেটা 8 না 10 বছরে যাবে, এখন আমরা জানি না, 6 বছর চলমান। তো এটা যদি আমাদের ক্ষেত্রেই হয় এরকম একটা আলোচিত কেসের ক্ষেত্রে, তাহলে সাধারণ মানুষ কেন বিশ্বাস করবে আসলে, কেন আসবে এই জায়গায় যে আমি বিচার চাইতে আসবো? সো আমরা এত এইভাবে চলছি জিনিসগুলো, মানে চেষ্টা করছি, তারপরেও কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে জিনিসগুলো। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশ্বাস করি, ভাইয়া যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, ওনাদের কাছে আবেদন জানাবো যে ওনারা যেন বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে এবং বিশেষ বিবেচনায় শুনানি বেঞ্চ বসিয়ে রিভিউটা যেন প্রথমে কমপ্লিট করে ফেলে, তারপর বাকি প্রসিডিংসটা শেষ করে যেন এই বছরের মধ্যে আমরা চাই 2026 সাল সেই সালটা হোক যখন আমরা রায়ের কার্যকরতা দেখতে চাই আর কি।